অন্ধকারে ওই অ্যাম্বুলেন্সে আসতো মৃতদেহ নিয়ে যেতে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের কাহিনীটা শুনে এসেছে। কাহিনীটা আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ সজল ভাই। সেদিন তারিখ ছিল 31 অক্টোবর 2023, সময় রাত 12টা নাগাদ। স্থান ছিল ঢাকা শহরের উত্তরপূর্ব এলাকা, এক ঢাকা মেডিকেল কলেজ লাশঘর। ভোর 5টা নাগাদ ঢাকার উত্তরপাড়া এলাকায় পুরনো একটি হাসপাতালের পাশ দিয়ে এক পুরনো অ্যাম্বুলেন্স সারাদিন লাশ বহনের কাজে নিয়োজিত ছিল। একদিন এটা একটি সাধারণ অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু এখন এটি শুধু লাশ বহনের জন্য ব্যবহার হতো না, মাঝে মধ্যে লাশ ব্যবহার করত। তার নাম ছিল নিহত বাহক। কেউ লাশবাহী গাড়ি নামে তাকে কেউ ডাকতো না, সবাই নিহত বাহক বলে ডাকত। অর্থাৎ কেউ মারা গেলে রাতের অন্ধকারে ওই অ্যাম্বুলেন্স আসত। মৃতদেহ নিয়ে যেত ঢাকা মেডিকেল কলেজের লাশ করে। সবাই জানতো এই অ্যাম্বুলেন্স নিয়ে সংশয় ছিল, এক ধরনের ভয় ছিল, যার কথা কারোর সামনে বলাই যেত না। যে এই অ্যাম্বুলেন্স নিয়ে কথা বলতো তার কিছু না কিছু হতো। এজন্য কেউ আর সাহস করে অ্যাম্বুলেন্স নিয়ে কিছু বলতে পারে না। রাত প্রায় 12টা। অ্যাম্বুলেন্স চালক, তবে একটা বলা বাহুল্য, আজ হচ্ছে 31 তারিখ, রাত 12টা। অ্যাম্বুলেন্স চালক শফিক নামক এক মধ্যবয়সী মানুষ ছিল। তার কাজ ছিল রাত ভরা লাশ বহন করা। কিন্তু সেই রাতে সে তার মোবাইলে এক অদ্ভুত কল পায়। অজানা নাম্বার থেকে ফোন শুনতে পায় কেঁদে ওঠা এক শিশুর রিমঝিম কণ্ঠস্বর। অস্বাভাবিক কিছু না ভেবে সে ফোন কেটে দেয়। রাত যখন 1:30 বাজে, শফিকের কাজ শুরু। সে পুরনো হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, লাশটা যেন গা ছমছম করে। মানে লাশটি ঠান্ডা হলেও হঠাৎ তার হাতে স্পর্শ করলে যেন মনে হয় জীবন্ত কিছু ছুঁয়ে যাচ্ছে। রফি তখন প্রথম শিউরে ওঠে। রাত তখন 2:45 বাজে। অ্যাম্বুলেন্স চলছিল উত্তরপাড়া থেকে মেডিকেল কলেজের দিকে। হঠাৎ রাস্তার ধারে এক দুর্বল আলোর নিচে এক কালো ছায়ামূর্তি দেখা যায়। ছায়াটি যেন তার দিকে হাঁটাহাঁটি করছে। শফিক থমকে যায়, চোখ খুলে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। আশেপাশে শুধু বাতাস হিমশিম করছে। রাত 3:15 বেজে গেল। অ্যাম্বুলেন্সে থাকা রেডিও হঠাৎ গলায় গলায় অদ্ভুত শব্দ বের করতে শুরু করে। মন্দিরের ঢাকনা বাজানোর মতো বাজনা আর মানুষের ভিড়ের আওয়াজ। শফিকের চিৎকার করতে মন চায়, কিন্তু শফিকের গলাটা আটকে যায়। কিভাবে আটকায় এটা এখনো জানা যায়নি, কিন্তু আপনারা আমরা তো বুঝি যে কিভাবে আটকাইছে। রাত তখন 4টা, 4:30 মতো বেজে গেছে। লাস্টিকার তখন নামানোর চেষ্টা করে। মেয়েটি হঠাৎ চোখ খুলে চেঁচিয়ে ওঠে, আমায় এখানে রেখো না, আমি মুক্তি চাই। রফিক ঘাড় ভেঙে পড়ে সে জায়গায় অজ্ঞান হয়ে যায়। শফিককে হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় তার শরীরে অজানা কিছু
দাঁত দেখা যাচ্ছে। আর সে অদ্ভুত গলায় চেঁচিয়ে বলছে, হাসপাতালের লোকরা বিশ্বাস করতে পারেনি ওই রাতে নিহত বাহক অ্যাম্বুলেন্সের মৃত্যু থেকেও ভয়ঙ্কর একটি রহস্য ঘটিত হয়েছে। শফিক আর ওই অ্যাম্বুলেন্স চালাতে সাহস পায়নি। বলেছে ওই লাশবাহক অ্যাম্বুলেন্সে আমি না, বরং কিছু অপ্রকৃতির শক্তি বসবাস করে, যারা জীবিত মানুষকে টানতে চায় তার মাঝে। অ্যাম্বুলেন্সটি সেই রাতের পর থেকে আর কখনো ব্যবহার হয়নি। আজও বলা হয় ওই পথ দিয়ে রাতে কেউ অ্যাম্বুলেন্স নিয়ে গেলে অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায়। কেউ কেউ দেখেছে লাশবাহক অ্যাম্বুলেন্সের দরজা নিজে নিজে খোলা আর ভেতর থেকে কান্নার শব্দ। সালটা ছিল 25শে নভেম্বর 2024। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক। আপনাদের জন্য আমি আবারও চলে আসলাম, মোহাম্মদ আলামিন। আমি আপনাদের জন্য আজকে আবারও একটা আপনাদের পছন্দের ভূত এফএম নিয়ে চলে আসলাম। তো আর দেরি না করে শুরু করা যাক। দেখা যাক আজকে আমাদের কাছে কে কোন ঘটনাটা পাঠিয়েছে। আজ আমাদের কাছে পাঠিয়েছে জালাল আহমেদ বাসা, মিরপুর পাশে। তো আমি আজ গল্পটি জালাল ভাইয়ের হয়ে তার মতো করে আমি গল্পটি পড়ে আপনাদের শোনাচ্ছি। ভালো লাগলে জানাবেন অবশ্যই। তো আর দেরি না করে চলুন আমরা গল্পে চলে আসি। জালাল ভাই বলতেছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আশা করি ভালো আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সবাইকে সালাম দিয়ে আমার শুরু। তো আজকের যে গল্পটা, এটা গল্প নয়, তবে বাস্তব একটা কাহিনী বললেই চল। এটা আমার সঙ্গে হয়ে গেছে, আমার সঙ্গে ঘটছে এটা। সেজন্য আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। আপনারা কে কেমনভাবে নেবেন সেটা আমি জানি না, তবে শোনার পর আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটি কেমন। ওকে, তো আর দেরি না করে ভাইয়া চলুন শুরু করি। আমার বাসার সামনেই একটা বড় আর সুন্দর একটা মসজিদ আছে। এক শবে বরাতের রাতে আমি চিন্তা করলাম সারা রাত মসজিদে থাকবো, নামাজ পড়ব আর কুরআন আর হাদিস পড়ব। সেই ভেবেই মসজিদে গেলাম। রাত প্রায় 2:30। তখন আমি একা একা মসজিদে গেলাম। তো মসজিদটি বাসার পাশে থাকার জন্য আমি একাই যেতে পারি, তবে আমার একটু ভৌতিক দিক থেকে হালকা করে একটু ভয় ছিল। তো বাসার পাশ তো এই জন্য তেমন কোনো সমস্যা হয় নাই। 2:30 বাজে, সে পর্যন্ত কিছুই হলো না, সব কিছু ঠিকঠাক ছিল। রাত 2:30 তার কিছুক্ষণ পর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই মসজিদের প্রথম সারির কয়েকটা লাইট জ্বেলে উঠল। কিন্তু আমি যে জায়গায় ছিলাম সে জায়গাটা ছিল অনেক পিছনে, জানালার পাশে। তাই সেখানের ওই লাইট আর জ্বলল না। বাইরের চাঁদের আলো কিছুটা এসে পড়ছিল, আর সেই আলোতে আমার ছায়া দেখা যাচ্ছিল। আমি নামাজে দাঁড়ানো অবস্থায় পর রুকুতে গেলাম। তখন হঠাৎ দেখতে পারলাম যে কেউ একটা লোক আমার পাশে এসে দাঁড়ানো। সামনে যে লোকটা দাঁড়ানো তার পা দুটা উল্টা, অর্থাৎ পা যেন আমার দিকে ফেস করা। আমি প্রথমে মনে করলাম যে হয়তো হ্যালুসিনেশনের জন্য আমার এমন মনে হচ্ছে, কারণ সারাদিন আমি তেমন কিছু খাই নাই। এজন্য আমার মনে মনে আমি এটা ভাবতেছিলাম যে হয়তো বা শরীরটা দুর্বল, সেজন্য আমার এরকম মনে হচ্ছে। তাই কিছু মনে করলাম না, নামাজ চালিয়ে যেতে লাগলাম। যখন প্রথম সিজদা দিয়ে উঠলাম তখনও একই জিনিস দেখলাম। আর যারা নামাজ পড়েন তারা জানেন যে নামাজের যে জায়গার থেকে সেটা যদি ছোট হয় তাহলে সিজদা দেবার সময় মাথা সামনের পায়ের লোকের সাথে লেগে যায়। আমি যখন দ্বিতীয় সিজদা দিই তখন আমার স্পর্শ মনে হয় যে আমার মাথা কারোর পায়ের আঙুলের উপর পড়ল। তারপর আবার খেয়াল করলাম যে লোকটার
কোনো ছায়া দেখা যাচ্ছে না। তখন আমার মনে হালকা একটু খটকা লাগলো যে কিরে, এই ব্যাপারটা কেমন, কিভাবে সম্ভব? আমি আমার ছায়া দেখতে পারছি, কিন্তু আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, তার ছায়াটা আমি দেখতে পারছি না। এটা তো অসম্ভব। তখন আমি মোটামুটি একটু ভয় পেয়ে যাই। তাই আমি তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করি। সেদিন আমার সাথে মসজিদে আমার বাবা বা ভাই ছিল না, কিন্তু একজন ফ্রেন্ড ছিল। তাই আমি ওই নামাজ শেষ করার পর ওকে বললাম যে চল বাসায় যাই, ভালো লাগছে না। কিন্তু ও কিছুই বলল না। ও আমাকে বলল, তুই বাইরে দাঁড়া, আমি আর 2 রাকাত নামাজ পড়ে আসছি। আমি কথা মতো মসজিদের গেটে বাইরে দাঁড়ালাম, কারণ আমার তো ভিতরে নামাজ পড়তে গেলেই কেমন একটা ভয় কাজ করতেছে। আমার মনে হচ্ছে যে এই যে সামনে কেউ চলে আসছে, উল্টো করে আমার দিকে তাকায় আছে, চোখ বড় বড় করে, কে যেন আমাকে দেখে হিল হিল করে হাসছে। কেন জানি না আমি ওই দিন নামাজই পড়তে পারলাম না। আমি বাইরে এসে অপেক্ষা করলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তখন দেখলাম যে একজন মোটামুটি লম্বা একজন মানুষ আমার কাছে এগিয়ে আসছে। আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি, আর তিনি ছিলেন আমার চেয়ে প্রায় 2 ফুট লম্বা। আর যখন আমি নামাজ পড়েছি, তখন আমি তার পেছনে ছিলাম বলে তার চেহারা দেখতে পাইনি। এবার দেখলাম যে তার চেহারা খুবই সুন্দর এবং মুখ ভর্তি দাড়ি। তিনি এসে আমার কাঁধে হাত দিলেন এবং বললেন যে বাবা, যা দেখেছো ভুলে যাও। আমার তখন সাহস হয়নি যে পায়ের দিকে তাকিয়ে দেখব, আর কেউ কোনোভাবে যদি কাঁধের উপর হাত দেয় তাহলে তার ওজন অনুভব করা যায়। কিন্তু আমি কাঁধ কোনো রকম কোনো ওজনই আমি অনুভব করতে পারলাম না। কিন্তু আগে তার পায়ের আঙ্গুল অনুভব করছিলাম। তারপর তিনি আমাকে ক্রস করে চলে গেলেন। আমি তার দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু তার পায়ের দিকে তাকাইতেই আমার মনে নাই, কারণ আমার খুব ভয় করছিল। তারপর আমি এক মুহূর্তের জন্য মসজিদের গেটের দিকে তাকালাম, দেখার জন্য যে আমার বন্ধু আসছে কিনা। 1 সেকেন্ডের ব্যবধানে আবার রাস্তার দিকে তাকিয়ে দেখি তিনি আর নাই। অর্থাৎ মসজিদের সামনের রাস্তা ছিল অনেক বড়, যার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ফুল স্পষ্ট দেখা যেত। আমি তো কাঁপড়ে গেলাম। তার একটু পরেই আমার ফ্রেন্ড চলে আসলো। আমি বললাম যে বন্ধু, তাড়াতাড়ি বাসায় চল, আমার কিন্তু আর ভালো লাগছে না। বললে কেন, কি হয়েছে? তুই তো আমাকে বাসা থেকে বললি যে আজকে নামাজ পড়বি, অনেকক্ষণ থাকবি, সারা রাত থাকবি, তা কি হলো তোর আজকে? তুই বাসায় কেন যেতে যাচ্ছিস? তখন আমি বললাম যে দেখ, আমার সাথে এইগুলা হচ্ছে। কেন হচ্ছে, কীভাবে হচ্ছে ভাই, আমি কিছু বুঝতে পারতেছি না। যে মসজিদে আমি নামাজ পড়ি, সেই মসজিদে আজ আমার সঙ্গে এই ঘটনা হয়ে গেছে। ওর বন্ধু শুনেতেও সে বলে, কি বলিস? তা তুই আমাকে আগে বলিস নাই কেন? আমি তখন দেখতাম কি হয়েছে ব্যাপারটা। তো আমি বললাম, দেখ, আমি যে তোকে বলবো, আমি কেন যেন পারিনি। আমার ভালো লাগছে না, চল না বাসায় যাই। তাই বলে বাসায় চলে আসলাম। এসে দেখি বাসার সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। বন্ধু আমাকে বাসায় একই দিয়ে বাসা থেকে চলে গেছে। আর আমি একা একা আমার রুমে গেলাম। কি খাবো, খিদে লাগছে, কিন্তু আমার কিচ্ছু খাইতে ইচ্ছে করছে না। আগেই বলছিলাম এ সারাদিন আমি না খাওয়া, বেশি কিছু খাই নাই। তারপরও খিদে লাগার পরেও আমি কিছু যেন খেতে পারলাম না। আমি 1 গ্লাস পানি নিয়ে সেটি খেয়ে শুয়ে পড়লাম। শোয়ার সময় আমি চিন্তা করতেছিলাম যে আমার সঙ্গে কি হইলো, কি দেখলাম, কি ছিল ওটা, কে আসলো, আমার কাঁধের উপর হাত দিল, কোনো ওজন আমি অনুভব করতে পারলাম না। তবে কি ছিল ওটা, এই ভাবতে ভাবতে আমি কিভাবে যেন ঘুমিয়ে যাই।
ঘুমানোর একটু পরেই আমি দেখছি যে আমাদের বাসার আর এক পাশে অনেক বড় একটা বাগান ছিল। আমি হুট করে দেখতেছি বাগানের মাঝখানে আমি চলে গেছি। কিভাবে গেছি এটা আমার খেয়াল নাই। ওইখানে আমি একা একা, আমার পুরো শরীরের পশম আমার দাঁড়িয়ে যাচ্ছে। গত রাত্রে চারদিকে জোনাকির আওয়াজ, বাদরের আওয়াজ, শেয়ালের আওয়াজ, তো আশেপাশে কেউ নাই। হালকা একটু চাঁদনি রাত আছে, চাঁদের একটু ফিটফিট করে আলো পড়তেছে। সে আলোয় আমি আমার নিজেকে হালকা একটু দেখতে পারতেছি, তেমন ক্লিয়ার না, হালকা হালকাভাবে দেখা যাচ্ছে। তুমি ভাবলাম যে এখানে আমি কি করতেছি, আর আমি একা কেন? এগুলো ভাবতে ভাবতেই দেখি আমার সামনে বিশাল বড় বড় দুইটা পা আমার দিকে কেমন যেন দুইটা হাত এগিয়ে দিচ্ছে। আমি পুরো ঘাবড়ে গেলাম যে এটা কি। তার চোখ দুটো রক্তের মতো একদম লাল হয়ে গেছে। তার মুখটা দেখে আমি না নিঃশ্বাস নিতে পারতেছি, না কথা বলতে পারতেছি। আমি একদম হতভম্ব হয়ে গেলাম। আমি শুধু তার দিকে তাকিয়ে থাকলাম যে কি এটা। আমি না চিল্লাইতে পারতেছি, না কাউকে ডাকতে পারতেছি, কিছু করতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমার শরীরে কোনো শক্তিই নাই। তো এমন অবস্থায় দেখলাম উনি আমাকে আবার ধরলো, ধরে আমাকে কাছে নিল। হুট করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমি উঠলাম, উঠে আমি লাইট অন করলাম। অন করে আমি বাইরে থেকে একটু ঘুরলাম। আমার কেমন জানি ভালোই লাগছে না যে কি হচ্ছে আমার সাথে। মসজিদে একটা কাহিনী হলো, ঘুমোচ্ছি সেখানে একটা কাহিনী হলো। কি করব আমি? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি আমার ভাইকে ডাকলাম, ডেকে বললাম, ভাইয়া দেখ না, আমার সাথে এইগুলা হচ্ছে, কি করব আমি? তো ভাইয়া বলল, আচ্ছা দাঁড়া, এখন তো রাত প্রায় 4টা বেজে গেছে, একটু পরে তো ফজর আজান হবে, তো আমরা নামাজ কালাম পড়ে হুজুরের কাছ থেকে তারা জানাই নিয়ে আসবো, ঠিক আছে? বললো যে আচ্ছা ঠিক আছে। এই বলে আমরা আর ঘুম পড়লাম না, একটু ওয়েট করলাম। তারপর আজান হলো, আবার মসজিদে গেলাম। এবার ভাইয়া আমার পাশে, ভাইয়ের সঙ্গে নামাজ পড়লাম, হুজুরের কাছে গেলাম, যে হুজুরকে সব ঘটনা বললাম। হুজুর বলল যে বাবা তুমি একটু সাবধানে থেকো, কারণ তোমাদের বাসা যেখানে আছে ওখানে আশেপাশের জায়গাটা তো খুব ভালো না। তারপর একটু সাবধানে চলাফেরা করো, সবসময় একটু পাকভাবে থেকো, না পাক অবস্থায় তুমি কখনোই থাকবে না, ঠিক আছে? এই বলে হুজুর আমাকে ছেড়ে দিল। আমি সেখান থেকে বাসায় চলে আসলাম। তো তারপর থেকে আমি আমার নিজেকে সেভাবে গুছিয়ে রাখলাম। তো আশা করি তারপর থেকে এখনও কোনো সমস্যা হয়নি। দেখা যাক সামনে কিছু হয় কিনা। হলে আমি আপনাদের কাছে আবার শেয়ার করব। জানি আমার গল্পটা খুব ছোট, কিন্তু আমার সঙ্গে যে ঘটনাটা হয়েছে আমি সেটাকে আপনাকে জানাইছি। আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন। আর আলামিন ভাই আপনাকে ধন্যবাদ, গল্পটি পড়ে শোনাবেন, অনেক ভালো লাগবে শুনলে। আর প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো বন্ধুরা, আমরা গল্পটি শুনলাম, কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আর জালাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আর আশা করি সামনের দিন আপনি আরও ভালো ভালো গল্প দিবেন। তো আমরা এটা এখানেই শেষ করছি। আর পরের গল্প শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ আলামিন, আপনাকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাকে আবারও আমার ভূত এফএমে আপনাদের স্বাগতম। তো আর দেরি না করে আমরা গল্পে চলে যাই। আজকে আমাদের মাঝে একটা গল্প পাঠিয়েছেন কে? জয়ন্তশীল। যাক,
জয়ন্তশীল আমাদের একটা গল্প পাঠিয়েছেন, বলছেন যে ভাইয়া গল্পটা অবশ্যই পড়ে শোনাবেন। হ্যাঁ ভাই, অবশ্যই পড়ে শোনাবো। তো শ্রোতাবাসী, আমরা আর দেরি না করে আমরা অবশ্যই গল্পটি আপনাদের শোনাবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আর কেমন হয় অবশ্যই আমাদের জানাবেন। ওকে, আমরা দেরি না করে গল্পটি শুরু করি। করিম এক সাহসী ছেলের নাম। সাহসিকতায় তার কোনো তুলনা নাই। পেশায় একজন ভ্যান চালক হলেও সবার কাছে একজন সাহসিকতার কারণে পরিচিত সে। তার সাহসিকতার ধারণাটা হচ্ছে একটু ভিন্ন রকমের, এবং তার এই সাহসিকতায় একদিন তার কালের দিনের হয়ে যে দাঁড়াবে এটা কেউ ভাবতেও পারেনি। দিনের বেলা ভ্যানে করে যাত্রী মালামাল বহন করলেও রাত্রের বেলায় সে দূর দূরান্ত থেকে লাশ বহনের কাজ করে থাকে। সেই কাজটি দীর্ঘ 4 বছর ধরে করে আসছে, কিন্তু কোনো একদিন কোনো রূপের সমস্যা সে পড়েনি। কেন জানি না, তার একটু সাহস বেশি, বিদায় সেই কাজটা প্রতিনিয়ত করে যাচ্ছে, তার কোনো সমস্যাই হচ্ছে না। সে এতটা সাহসী যে একা একা অনেক দিন অনেক দূর থেকে অনেক লাশ সে এনে লাশের যে গন্তব্য স্থান সেখানে সে পৌঁছে দিয়েছে। এই লাশ বহনের কাজ করে সে প্রচুর টাকাও আয় করত। বেশিরভাগ ক্ষেত্রেই তাকে একা একা লাশ বহন করতে হতো। অমিত যে গ্রামে থাকতো সেই গ্রামে হাবিব ও আকাশ নামের দুজন দুষ্টু প্রকৃতির লোক ছিল। একদিন তারা দুজন অমিতের সাহসিকতার পরীক্ষা নিতে চাইল যে সে কেমন সাহস। ও শুধু বলে যে আমি ভয় পাই না, আমার এসবে কিছু হয় না, আমি একাই লাশ বহন করি। তো চল আমরা আজকে ওকে পরীক্ষা করব, দেখি ও কেমন সাহসী। আমরা দেখা যাক, তারপর বলবো। এই বলে তারা ঠিক করলো যে করেই হোক ওকে আমার ভয় দিতেই হবে। তাই তারা ঠিক করলো যে একদিন দুজনেই শহরের হাসপাতালে যাবে এবং সেখানে যে একজন হাবিবের মৃত্যুর অভিনয় করবে এবং অপরজন আকাশ রমিজকে খবর দিবে যে হাবিব মারা গেছে এবং তার লাশটি গ্রামে নিয়ে যেয়ে আসতে হবে। পরিকল্পনা মোতাবেক একদিন সন্ধ্যার পর তারা শহরে হাসপাতালে গেল এবং গিয়ে হাবিবের মৃত্যুর ভ্যান করে শুয়ে রইল। আর আকাশ শুধুমাত্র রমিজকে খবর দিল যে হাবিব আর নাই আমাদের মাঝে এবং তার লাশটা গ্রামে আনতে হবে। রমিজ ভাই, তুমি একটু দয়া করে আসো না। রমিজও অতিরিক্ত আয়ের আশায় শহরে ভ্যান নিয়ে গেল এবং আকাশের সাহায্যে হাবিবের ভ্যানটি তার ভ্যানে উঠালো। তখনই আকাশ রমিজকে বলল যে আপনি লাশ নিয়ে যাইতে থাকেন, আমি হাসপাতালের বকেয়া টাকাগুলো পরিশোধ করে আসছি। রমিজ তাই করলো। হাসপাতাল থেকে বের হতে হতে প্রায় 10টা-11টা বেজে গেল। ভ্যান চলছে আর আপন গতিতে আকাশ হালকা হালকা চাঁদনি আলো, চারদিকে ঝিঝি পোকার ডাক। যখন রমিজের ভ্যান গাড়ি গ্রাম ও শহরের মধ্যবর্তী স্থান থেকে হালকা একটু অতিক্রম করলো, লাশরূপী হাবিব উঠে বসল। তখনই লাশরূপী হাবিব উঠে পড়ল এবং রমিজের পিঠে আলতো ছোঁয়া দিয়ে তার ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল। এতে রমিজ প্রচণ্ড রকম ভয় পেয়ে সেখানেই হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেল। এর অনেক দিন কেটে গেল। অনেক দিন যাওয়ার পর এবার হুট করে একদিন সন্ধ্যাবেলা ওই যে দুজন ভয় দিছিল ওই দুজন এক রাস্তা দিয়ে বাসায় আসছিল। ওই যে হাবিব আর আকাশ দুজন তখন বলতেছে যে আরে বন্ধু, কি যে একটা কাজ করলাম আমরা। রমিজরে পরীক্ষা করতেছে, ওরে মেরেই ফেললাম, কাজটা কি ঠিক হয়েছে? এখন বলছে দেখ
যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর এই বিষয়টা নিয়ে ভেবে কোনো লাভ নাই। এখন সামনের দিনের কথা ভাব, আর এই কথাটা যেন কেউ যেন না জানতে পারে। এবার তারা কিছু দূর যাওয়ার পর দেখতেছে যে হুট করে তাদের সামনে কি যেন একটা এসে দাঁড়ালো। তারা হুট করে অবাক হয়ে গেল যে কে, আগে দেখলাম না, হুট করে সামনে চলে আসলো। তারা তার দিকে একদম হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। দেখলো যে এ আর কেউ না, সেই রামিজ। কিন্তু একটু ভিন্নভাবে তাকে দেখা যাচ্ছে। তার কাছে ভ্যান নাই, শুধু রামিজ একা, পরনের লুঙ্গি, ঘাড়ে একটা গামছা, তার মুখটা কেমন যেন একটা রক্তাক্ত একটা অবস্থা। তার দাঁতগুলো একদম বড় বড় হয়ে বের হয়ে আছে, মনে হচ্ছে যে সে কোথা থেকে রক্ত খেয়ে এসছে আমাদের কাছে। আমরা তো দেখেই ভয় পেয়ে গেছি যে কে কি, এ কি অবস্থা। রমিজ তো মারা গেছিল, তাহলে এ কে? তখনই রমিজ বলল, হাবিব, আকাশ, আজ তোরা কোথায় যাবি? তোদের আজ আমি দেখে নেব। হালকা একটু ভারী ভারী গলায় রমিজ এসব তাদের বলতে লাগলো। তখন হাবিব আর আকাশ খুব ভয় পেয়ে গেল, কারণ তারা ভীত ছিল, তারা অতটা সাহসী ছিল না রমিজের মতো। রমিজ যেমন সাহসী ছিল, সে একা লাশ বহন করত, তারা পারতো না। তারা জাস্ট এটা পরীক্ষা করার জন্যই রমিজকে ভয়টা দেখায়। তারা বুঝতে পারে না যে তাদের ভয় দেখানোর জন্য তাদের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখন তো কিছু করার নাই। রমিজ তাদের তো ভয় দেখাচ্ছে, প্রতিনিয়ত এভাবে ভয় দেখাই যাচ্ছে। তো কোনো একভাবে ওই দিনকার রাত্রে তারা বেঁচে গেল। তার কিছুদিন যাওয়ার পরেই আকাশ অসুস্থ হয়ে পড়ল। এতটা অসুস্থ হলো যে তাকে অনেক ডাক্তার, কবিরাজ অনেক ওষুধ খাওয়ালো, সে কোনো মতে সুস্থই হচ্ছে না। কেমন জানি ওই দিনকার রাতের পর পুরো চেঞ্জ। আকাশ কাউকে চিনতে পারতেছে না, কারোর সঙ্গে কথা বলতেছে না, কিছু খাচ্ছে না, কোনোভাবেই তাকে রিকভারি করা সম্ভব হচ্ছে না। এবার এক ওঝাকে ডাকা হলো, যে তখন হাবিব তাকে বলল যে দেখেন, আমরা তো এরকম একটা সিচুয়েশনে পড়ছিলাম রাত্রে, তো ওই দিন আমরা খুব ভয় পেয়েছি, দেখেন না কিছু হয়েছে কিনা। তো কবিরাজটা দেখলো, আকাশকে খুব সুন্দর করে দেখলো, দেখে হাবিবকে ডেকে বলল, বাবা দেখো, আকাশের যা হয়েছে এটা আমরা কোনোদিনও ঠিক করতে পারবো না, কারণ মনে হচ্ছে কেউ একজন প্রতিশোধ নেওয়ার জন্য ওর কাছে আসছে। আর সে তো ডাইরেক্ট ওর উপর ভর করেনি, দূর থেকে ভয় দেখাচ্ছে। এই ভয়টা যদি ও নিজে নিজে রিকভারি করতে পারে তাহলে ঠিক হবে, তাছাড়া কখনোই সম্ভব না। এজন্য বলছি, যেহেতু এই ঘটনার সঙ্গে তুমিও ছিলা, তুমি একটু সাবধানে থেকো। আর আকাশের যে কি হবে এটা বলতে পারতেছি না। এই বলে সে এখান থেকে চলে গেল। হ্যাঁ, তবে সে যাওয়ার আগে কিছু পানি পড়া দিয়ে যায় আর একটা তাবিজ দিয়ে যায়, এটা তুমি রেখে দাও। হাবিবকেও একটা দেয়, তবে এটাও তুমি রাখো, কাজে লাগতে পারে। আর এই যে পানি পড়া দিচ্ছি, এটা আকাশকে একটু নিয়মিতভাবে তুমি খাইয়ে দিও। বললো আচ্ছা ঠিক আছে। তো উনি চলে যাওয়ার পর হাবিব তার পরিবারকে পানি পড়াটা ভাবে তাদেরকে বলে যে আপনারা সবাইকে একটু ঠিক করে খাওয়াই দিন, দেখা যাক ওরা আল্লাহ মাফ করলেও করতে পারে। এই বলে হাবিব ওখান থেকে চলে যায়। তবে একটা কথা বলে রাখা ভালো, যে আকাশের বাসা থেকে হাবিবের বাসা একটু দূরত্ব ছিল। তাদের বাসাটা ওই যে ঘটনাটা হয়েছে ওইটার আশেপাশেই ছিল। এই জন্য হাবিব এই যে ঘটনাটা হইল, ওঝা আসলো, যার ফুক করলো, এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। এজন্য হাবিব ভাবতেছে আমি একা একা যাবো, আজকে তো কোনো আলো আনে নাই, তাহলে কি করা যায়। তখন আকাশের বাসা থেকে বলল যে
বাবা তুমি আমাদের হেলিকপ্টারটা নিয়ে যাও, এত রাত হয়ে গেছে, একা একা যেতে পারবো না, আমরা কেউ সঙ্গে আসবো। তখন হাবিব বললো যে না আন্টি থাক, সমস্যা নাই, আমি একাই যেতে পারবো, আপনাদের কারো আশা লাগবে না, এমনি টুকটুক, কিছুই হবে না, আল্লাহ ভরসা। আপনি আকাশের দিকে একটু খেয়াল রাখেন, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিন, ঠিক আছে? এই বলে হাবিব ওখান থেকে বের হয়ে গেল, হারিকেনটা নিল, একটু আলো বাড়িয়ে দিল, দিয়ে আস্তে আস্তে হাঁটছে। কারণ যতই বলুক যে ভয় লাগবে না, সমস্যা নাই, থাকেন আপনারা, তারপরেও হাবিবের মনে তো একটা ভয় আছে। ওদিনকার রাত্রে আমি কি দেখলাম, ওটা কি ছিল, এটা ভাবছে আর হাঁটতেছে। এবার দেখে যে রাস্তায় কেউ নাই, পুরো রাস্তা একদম মানুষহীন, কোনো মানুষ নেই। তখন হাবিব একটু জোরে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে দেখলো যে এক সময় তার হেরিকেনের যে আলোটা আস্তে আস্তে লিভে যাচ্ছে, সে পাওয়ারটা একটু বাড়াই দিচ্ছে, আবার পাওয়ার কমে যাচ্ছে। সেই জিনিসটা দেখে ঘাবড়ে গেল, মনে মনে ভাবলো হাই রে, কেন যে ওই দিনকার আমি এই কাজটা করতে গেছিলাম, না করলে হয়তো বা আজ আমাদের এই দশা হইতো না। এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ হাবিবের হেরিকেনের আলোটা লিভে গেল। হঠাৎ দেখলো তার সামনে রুমেশ চলে এসেছে, এসে বলে হাবিব, আগের দিন বেঁচে গেছিস, আজকে তো আর বাঁচতে পারবি না, আজকে তোর আমি ভাগে পাইছি, তারা তুই। এই বলেই হাবিবকে টেনে ধরার পর হাবিবের গলায় তার ওই বড় বড় দাঁত দিয়ে একটা কামড় দেয়, দিয়ে তার পুরো শরীরের যত রক্ত ছিল সব খেয়ে ফেলে। এটা আমি বুঝলাম কিভাবে, কারণ হাবিব ওই দিন ওইখানেই পড়েছিল, পরের দিন সে আর বাসায় যায় না। পরের দিন সকালে তার বাসা থেকে লোক আসছে, আকাশের বাসায় এসে বলতেছে কালকে তো হাবিব আসছিল তোমাদের এখানে, তো হাবিব তো রাত্রে বাসায় যায় নাই, তো কোথায়, আপনাদের কাছে আছে নাকি? তখন আকাশের লোকজন বললো না, ও তো আমাদের কাছে নাই, ওকে তো থাকতে বলছিলাম, তো না থেকেই চলে গেছে, কেন কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? তখন বলল যে জানি না, ও তো কালকে রাত থেকে আসছে না। তখন তো সবার মনে একটা খটকা লাগলো, কি হলো, যে বলল যে বাসায় যাবে সে এখন যাচ্ছে না, তো নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তো সে তখন কি করলো, এলাকার যত লোকজন ছিল সবাইকে নিয়ে বের হলো, বের হয়ে দেখলো যে কোথাও কাউকে পাওয়া যায় কিনা। তখন দেখে যে ওই যে বাগানটা ছিল, ওই বাগানের ভিতর হাবিব পড়ে আছে, তার পুরো শরীরটা একদম নীল হয়ে আছে, আর মুখটা মনে হচ্ছে একদম ধবধবে সাদা হয়ে গেছে, শরীরে যে 1 ইঞ্চি পরিমাণ কোথাও কোনো রক্ত নাই, তো তাকে দেখলে বোঝা যাচ্ছে। আর তার ফেসটা এমন হয়েছিল, তার চোখ দুটো একদম মনে হচ্ছে তার চোখ দুটো বের হয়ে যাচ্ছে, তার মুখের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা কিন্তু তখন রয়েই গেছিল। দেখেই মনে হচ্ছে যে সে এমন কিছু একটা দেখছে, তাৎক্ষণিকভাবে সে পুরো অবাক হয়ে গেছে। আর এই কাহিনীর কিছুদিন পরে আকাশও মারা যায়, তাকে আর পাওয়া যায় না। তো আপনারা কে কেমনভাবে গল্পটি নেবেন জানি না, কারণ সব বিশ্বাস আপনাদের কাছে। যাই হোক, আমি ঘটনাটা জানি, আমার সঙ্গে এটা ঘটছে, জানছি শুনছি বিদায় আমি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন। আলামিন ভাইকে ধন্যবাদ, আপনি যদি আমার এই গল্পটা পড়ে শোনান তো অসংখ্য অসংখ্য আরও ধন্যবাদ। আর সবাই একটু প্লিজ দয়া করে জানাবেন যে গল্পগুলো কেমন লাগছে, ঠিক আছে? আচ্ছা, যাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আজ এই গল্পটি শোনার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো একটা গল্পে। তো আল্লাহ হাফেজ।